প্রিয় শিক্ষার্থী, আমি রাজু দাশগুপ্ত, নূরজান মহিলা বিএম কলেজ, মূলধারহাট, বাগেরহাট। আপনাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2-এ একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা হিসাব। অংশীদারি ব্যবসা হিসাবে দেখা যাচ্ছে কীভাবে অঙ্ক আসে। আগে অংশীদারি ব্যবসা সম্পর্কে একটু জানি। 2 বা ততোধিক ব্যক্তি বৈধ চুক্তির মাধ্যমে কোনো ব্যবসা করা হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে কি? চুক্তি। অংশীদারি ব্যবসা করতে গেলে এদের থাকে কি? মূলধন থাকে, এদের উত্তোলন থাকে। এদের মূলধনের সুদ ধার্য করতে বলা হবে কি হবে না, উত্তোলন সুদ ধার্য করতে বলা হবে কি হবে না, এগুলো থাকে। থাকে কি? পণ্য উত্তোলন থাকে। এর থাকে কি? নিট লাভ থাকে, এর বেতন থাকে, এর কমিশন থাকে, এর ঋণের সুদ থাকে, এর থাকে কি? কমিশন থাকে। ঠিক আছে, এর থাকে কি? মুনাফার অংশ থাকে। যাই হোক, আমাদের এই অংশীদারি হিসাব যদি পরীক্ষা আসে, কয়টা পার্ট করা লাগে, কীভাবে করবো, সেইগুলো একটু বোঝার চেষ্টা করি। অংশীদারি ব্যবসা হিসাব আমাদের 2 পদ্ধতিতে করা যায়। আমাদের এখানে পরিবর্তনশীল পদ্ধতি একটু লক্ষ্য করি যে অংশীদারি হিসাবে প্রথমে আসলে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, আর একটা আসে অংশীদারদের মূলধন হিসাব। অনেক সময় চলতি হিসাবও পরীক্ষা আসে। যাই হোক, আমাদের ম্যাক্সিমাম পরীক্ষা আসে কি? অংশীদারদের লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাব আর অংশীদারদের মূলধন হিসাব। যা আমরা এই বিষয়টা একটু আলোচনা করি। প্রাথমিক অবস্থায় দেখি যে আমাদের অংশীদারদের মূলধন হিসাবটা কি, লাভ লোকসান আবন্টন হিসাবটা কি, একটু লক্ষ্য করি। যে প্রথমে আমাদের এখানে লাভ লোকসান আবন্টন হিসাব নিয়মটা একটু দেখি। যে প্রথমে আমরা কি লিখবো? আমরা অঙ্কে রাখবো কি? নিট লাভ। তা আমাদের অঙ্কে নিট লাভ থাকবে। নিট লাভে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া থাকবে, সেই টাকাটা আমরা লিখবো। ক্রেডিট সাইডে আমাদের কি কি বিষয় যাবে? হচ্ছে কি? অংশীদারদের মূলধন হিসাব যদি আমাদের করতে বলে, আমাদের যদি 2টে পার্ট করতে বলে, যে লাভ লোকসান আবন্টন হিসাব আর একটা পার্ট করতে কইছে মূলধন হিসাব, তাহলে এই জায়গায় লিখবো মূলধন হিসাব। আর যদি চলতি হিসাব করতে বলে, আমরা চলতি হিসাব লিখবো। সব জায়গায়, একবারে সব জায়গায়। যাই হোক, আমাদের মূলধন হিসাব করতে বলছে, আমরা মূলধন হিসাব লিখবো। মূলধন হিসাব লেখার পরে লিখবো উত্তোলন সুদ এক্স এর টাকা, ওয়াই এর টাকা, জেড এর টাকা, এইভাবে লিখবো। এরপরে পণ্য উত্তোলন, এই পণ্য উত্তোলন লিখবো। পণ্য উত্তোলন লেখার পরে পণ্য উত্তোলন সাধারণত 1জন বা 2জন করে। যদি 1জন করে, তার নাম লিখবো যে এক্স এর মূলধন হিসাব, পণ্য উত্তোলন, ডাইরেক্ট টাকাটা লিখবো। আর যদি 2জন বা 3জন হয়, সে টাকা লিখবো। এই সাধারণত এই লোকসানের অংশ এখানে হয় না। তাহলে ক্রেডিট সাইডে গেল কি? নিট লাভ গেল। ক্রেডিট সাইডে গেল কি? উত্তোলন সুদ। ক্রেডিট সাইডে গেল কি? পণ্য উত্তোলন। আর গেল কি? উত্তোলন সুদ। এই 3টে গেল। কি কি গেল? নিট লাভ গেল, উত্তোলন সুদ গেল, আর কি গেল? পণ্য উত্তোলন গেল। এই 3টে ক্রেডিট সাইডে যাবে। 3টে ক্রেডিট সাইডে যাওয়ার পরে যে টাকাটা হবে, সেই টাকাটা আমরা যোগ করব। যোগ করার পরে ডেবিট সাইডে আসবো। ডেবিট সাইডে কি কি যাবে? এই ক্ষতির উদ্বৃত্ত এখানে আসবে না, সাধারণত থাকে না। ক্ষতি যদি থাকে আমরা লিখবো, থাকলে লিখবো, লাভ থাকলে বেশি লাগবো, ক্ষতি থাকলে বেশি। সাধারণত লাভই আমাকে থাকে। এরপরে ডেবিট সাইডে যদি মূলধন হিসাব লিখি, প্রথম লিখবো মূলধনের সুদ যাবে, যাবে বেতন বা কমিশন, এরপরে যাবে কি? ঋণের সুদ, আর যাবে কি? মুনাফার অংশ। তাহলে 1টা 2টে 3টে 4টে। পরীক্ষায় কিন্তু সাধারণত মূলধনের সুদ থাকে, বেতন থাকে, আর মুনাফার অংশ থাকে। ঋণের সুদ অনেক সময় থাকে, থাকে না। এবার একটা পার্ট, এই পার্টের পরে মূলধন হিসাব। মূলধন হিসাবটা এরকমভাবে কাটবো: তারিখ বিবরণ এক্স ওয়াই জেড, বিবরণ তারিখ বিবরণ এক্স ওয়াই জেড। আচ্ছা, যাই হোক, প্রথমে আমরা ব্যালেন্স বিডি লিখবো। ব্যালেন্স বিডি আমাকে অঙ্কে যে মূলধন থাকবে, সেই মূলধনের টাকাটা আমরা লিখবো। মূলধনের টাকাটা লেখার পরে এরপরে আমাদের এখানে আমরা এই ব্যালেন্স বিডি এখানে লিখবো না, ব্যালেন্স বিডি লিখবো এই পাশে। ব্যালেন্স বিডি এই পাশে লিখবো, মূলধনের টাকাটা আমরা লিখবো। লেখার পরে এরপর লাভ লোকসান বন্টন হিসাব লিখবো। এখানে এই যে ডেবিট সাইডে যে আইটেমগুলো লিখছি মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মুনাফার অংশ। এই পার্টগুলো এই পাশে যাবে, যে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মুনাফার অংশ। ওই ডেবিট সাইডগুলো ক্রেডিট সাইডে যাবে। আর ক্রেডিট সাইডগুলো কোন সাইডে? ডেবিট সাইডে। যেরকম উত্তোলন হিসাব, উত্তোলন সুদ, পণ্য উত্তোলন, 3টে জিনিস যাবে। উত্তোলন হিসাবটা এখানে কিন্তু ব্যালেন্স বিডি যাবে না। আমরা লিখবো উত্তোলন হিসাবটা লিখবো, লাভ লোকসানে লিখবো উত্তোলন সুদ, মূলধনের সুদ। ঠিক আছে। একটা অঙ্ক পরীক্ষায় আসলে আমরা যদি ছকটাও কাটে দিই, তাও কিন্তু নম্বর পাওয়া সম্ভব। ঠিক আছে। ছক যদি জাস্ট কাটতে পারি, প্রথমে একটা ছক কাটবো, লিখবো কি? এক্স ওয়াই জেড এর অংশীদারদের কি? এক্স ওয়াই জেড অংশীদারদের লাভ লোকসান বন্টন হিসাব 2025 সালের জুন মাসের সমাপ্ত তারিখের জন্য। যাই হোক, পরবর্তীতে যদি আমরা লাভ লোকসান আবন্টন শেষ হয়ে যাওয়ার পরে যদি মূলধন হিসাব ছক কাটি, যদি 3জন অংশীদার হয়, তারিখ বিবরণ টাকার ঘর 3টে হবে। 3জন অংশীদার যদি হয়, তারিখ বিবরণ টাকার ঘর 3টে হবে। আমরা যখন প্রথম অঙ্ক শুরু করি না, তখন কিন্তু ছক কীভাবে কাটতে হয় আমরা কিন্তু পারতাম না। আচ্ছা, আপনি যদি কোনোদিন ছক না কাটার অভ্যাস না থাকে, আপনি কি জীবনে কাটতে পারবেন? পারবেন না। তাহলে এই জন্য কি বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে ছক কাটার।
ছক্কাটা যদি প্র্যাকটিস না করেন পরীক্ষা হলে কিন্তু ছকও ঠিক মতন কাটতে পারবেন না। আর এই ছক কেটে কীভাবে অঙ্ক করতে হবে এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে থাকবো, আমার পাশে থাকবেন। প্রথমে আমি নিয়ম আলোচনা করলাম, পরবর্তীতে একটা অঙ্ক কিভাবে করব সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই আমার ক্লাসগুলো দেখলে যদি ভালো লাগে আমার পেইড পেজে আপনারা ভর্তি হবেন, আর যদি ভালো না লাগে আমাকে এড়িয়ে চলে যাবেন, আমাদের গ্রুপ থেকে চলে যাবেন। যাওয়ার সময় বলবেন না ঘোড়ার টিমে ক্লাস করে বোঝা যায় না কিছু নেই, আর যদি বোঝা যায় তাহলে একটু কমেন্ট করবেন যে না স্যার ক্লাসটা ভালো হয়েছে, স্যার এই জিনিসটা হলে আপনারা আরও ভালো হতো। এগুলো একটু আপনারা জ্ঞান দেবেন। ভালো থাকবেন সব।